পিহু কফি ছাদের হাতে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রীতিমতো ভয়ে কাঁপছে সে। সেই ভয়টা করছিল সেটাই হলো। সাদি কফির কাপটা বেডসাইড টেবিলের উপর রেখে ঝাঁঝালো গলায় বলে উঠল, তোর মন সবসময় কই থাকে? কমন সেন্স আছে তোর মাঝে? পিহু মাথা নিচু করে রইল। তার বলার মতো কিছুই নেই, বলার ভাষাও নেই। পিহুকে চুপ থাকতে দেখে সাদি আবারও বলে ওঠে, তোর কতবার বলেছি অচেনা বাইরে মানুষের সামনে মুখ ঢেকে ঢেকে রাখবি, আর তুই কি করলি? পুরো চুল খুলে দেখিয়ে বেড়াচ্ছিস। ভুল করে পড়ে গেছিল। পিহু মিনমিনিয়ে বলে ওঠে। পিহুর এই ছোট্ট কথা এতক্ষণ রাগ কন্ট্রোল করে থাকা সাদির নিমিষেই প্রচণ্ড রেগে গিয়ে পিহুর গাল চেপে ধরে। পিহু ব্যথায় আর্তনাদ করে ওঠে, চোখ দিয়ে পানি চলে আসে। পিহুর মনে হচ্ছে তার গালের চামড়া ছিঁড়ে সাদির হাত ভিতরে ঢুকে যাবে। সাদির তেজি গলায় বলে ওঠে, ভুল করে পড়ে গেল তো তুলিসনি কেন তুই? মানুষকে দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে নাকি ওরে তোর পছন্দ হয়েছে? কোনটা? পিহু সাদির হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। খুব যন্ত্রণা করছে তার মুখে। সাদি এক পলক সেদিকে তাকিয়ে ছেড়ে দেয় পিহুকে। সাথে সাথে পিহু দ্বিগুণ তেজে বলে ওঠে, আপনার কি? আমার যা ইচ্ছে আমি তাই করব। ইচ্ছে হলে শরীর দেখিয়ে বেড়াবো। আপনি বলার কে? এবার সাদির বেশ রাগ হয়। মুখে মুখে তর্ক তার কোনো কালই পছন্দ না। তার উপর একে তো সে খেয়াল করেছে ছেলেটার খারাপ দৃষ্টি। ইচ্ছে করে পিহুর হাত ছোঁয়ার জন্য পানির গিলাস চাওয়া, খেতে খেতে পিহুর গলার দিকে বারবার তাকানো। ভাইজের প্রত্যেকটা পদক্ষেপ পিহুর প্রতি সারি খেয়াল করেছে। আর এই মেয়ে বলে কিনা দেখিয়ে বেড়াবে। আর তার কি? সাদিরা কন্ট্রোল করতে না পেরে ঠাস করে পিহুর গালে চড় বসিয়ে দেয়। এতে জোরে লাগে যে পিহু ছিটকে মাটিতে পড়ে যায়। সাদির আগে হাঁটু মুড়ে বসে পিহুর মুখ উঁচু করে ধরে বলে ওঠে, খুব বেশি বেড়েছিস তুই, খুব জানতে ইচ্ছে করছে আমি বলার কে, তাই না? আমি তোর কি হলো বলেন, আপনি কে আমার? সাদি চুপ করে গেল। গলা দেওয়ার কথা এলো না। হয়তো কণ্ঠনালী চাচ্ছে না কিছু বলতে। সাদিকে চুপ থাকতে দেখে পিহু আবারও বলে ওঠে, কি হলো বলুন, আপনি কে? আমার কি হলো বলছেন না কেন? কী বা বলবেন, চাচাতো ভাই হন শুধু, আর কিছুই না। আমার বিষয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। পিহু কথাটা বলে উঠে দাঁড়ায়। সাদি স্থির চোখে পিহুকে দেখে। সে নিজেও উঠে দাঁড়ায়। পিহুর কথাগুলো কেমন যেন লাগলো তার কাছে। সাদির স্থির মুখশ্রী দেখে পিহু একবার দেখে উল্টো ঘুরে গট গট পায়ে সাদির ঘর থেকে বেরিয়ে যায়। পিহুর চোখ লাল। আজ তার রাগ হচ্ছে। ইচ্ছে করছে সাদির সকল কথাগুলো অমান্য করতে। তবে পিহু জানে এতে আতিয়া বেগমও কষ্ট পাবেন। পিহু নিজের ঘরে চলে যায় সোজা। পিহু চলে যেতেই পাশে থাকা দেওয়ালে সজোরে ঘুষি বড়ায় সাদি। চোখগুলো গাঢ় লাল বর্ণ ধারণ করে। সাদি ফুঁসতে ফুঁসতে দুহাত দিয়ে নিজের চুল টেনে ধরে। ইচ্ছে করে মেয়েটা তার কাছে মার খায়। সে তার কথা রাখতে পারল না। সে তো বলেছিল পিহু সিগনেচার করার পর আর তার গালে হাত তুলবে না, তবুও কেন মারল? সাদি পরপর আরও দুটি ঘুষি বসায় দেওয়ালে। হাত কেটে রক্ত পড়তেই শুরু করে। তবে সাদির মধ্যে কোনো অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে না। তার মনে শুধু এইটুকুই হচ্ছে, সে তার কথা রাখতে পারেনি। তবে যে হাত দিয়ে পিহুকে কষ্ট দিয়েছে সেই হাতকেও সে কষ্ট দিল। ইতিমধ্যে ঘরের মেঝেতে টপ টপ করে রক্ত পড়ছে। সাদি মেঝেতে পড়তে থাকা রক্ত আর নিজের কাটা হাতের দিকে এক পলক তাকিয়ে জোরে একটা শয়তানি হাসি দিয়ে ওঠে। চার দেওয়ালের হাসির শব্দ ধ্বনি ধাক্কা খেয়ে আবারও ছাদের কানে এসে লাগে। ছাদি রক্তমাখা হাতে একটা চুমু খেয়ে হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। হুট করে খুব হাসি পাচ্ছে তার। সময় চলে যায় স্রোতের মতো। ঈশানরা এ বাড়িতে এসেছে আজ 4 দিন হয়ে গেল। বাড়ির ভিতরে পরিবেশ যেন প্রতিদিন আরও গুমোট ভাব ধরেছে। এমন একটা ভাব ধরেছে যেন খোলা নীল আকাশ হঠাৎ বিষাক্ত কালো মেঘে ছেয়ে গেছে। ঈশান বাড়িতে আছে বলে সাদি খুব একটা বাড়িতে আসে না। সব সময় প্রায় হসপিটালেই থাকে। তবে মন পড়ে থাকে বাড়িতে, সবার অজান্তে ছোট্ট পিহুর কাছে। উকিলের কাছ থেকে সকল কাগজপত্র রেডি করে নিয়েছে সে। নিজের বন্ধুদের দিয়ে প্রধান সাক্ষীর স্বাক্ষরগুলো করিয়েছে। সাদি কখনো ভাবেনি পরিবারের অজান্তে সিদ্ধান্ত ছাড়ার এমন কি যাকে জীবনসঙ্গী করলো, তার অজান্তে তাকে বিয়ে করে সহধর্মিণী করে নিয়েছে। সাদি জানে না কেনই তো তাড়াহুড়ো করলো। তবে সাদি এটা জানে একটা মেয়ের ইজ্জত মেয়েটার কাছে সব থেকে দামি, আর সেটা সে মেয়ের কাছ থেকে নিয়েছে।
এখন কিভাবে মেয়েটাকে ছুঁড়ে ফেলবে? যদিও ভুল ছিল, সবার চোখের ক্ষমার যোগ্য হলেও সাদির নিজের বিবেকের কাছে এই ভুলের ক্ষমা নেই। আর এই ভুল শুধরানোর একটাই উপায়, মেয়েটাকে বউ হিসাবে স্বীকৃতি দেওয়া। সাদি এটাও জানে যে বাড়ির মানুষ পিহুর জন্য জায়গায় বিয়ে ঠিক করবে, আর পিহু কখনো সাদিকে হঠাৎ এভাবে স্বামী হিসেবে তাদের বিয়ে মানবে না। তবুও সাদি কাগজ কলমে পিহুকে নিজের বউ করে রেখেছে, যেন পিহু আর যাই হোক অন্য কারো না হয়। সাদি বাড়িতে একজন কাজের লোক রেখেছে, যদিও তার আসল কাজ পিহু কখন কী করছে সেটার আপডেট দেওয়া। কারণ ফাইজের আচরণ সাদির কাছে কখনো সুবিধার লাগেনি। সকাল সকাল প্রতিদিনের মতো ছাদে চলে যেতে ঈশান আবার শুরু করেছে নতুন নাটক। এতদিন যদিও জমি জায়গা নিয়েছিল, তবে আজ উদ্দেশ্য ভিন্ন। কিছুক্ষণ আগে তারা ঘর থেকে আলোচনা করে এসেছে, যদিও এই কথা ফারুজ এক চুলো জানে না। আর ফারজুকি পিউর সাথে ছাদে পাঠিয়েছে আলোচনা করতে বসেছে। সোফায় বসে আছে ইলিয়াস চৌধুরী, চোখ মুখ গম্ভীর। সে জানে ঈশান আবারও জমি জায়গা নিয়ে কথা বলবে। ঢাকার বাইরে প্রপার্টি সব চাই তার। তবে ইলিয়াস চৌধুরী কখনোই রাজি হয়নি, আর হবেও না। যদিও ইলিয়াস চৌধুরীর চালাক মন ঈশানের উদ্দেশ্য বুঝেছে, সেই জন্য মোটেই রাজি না সে। যেহেতু ঈশানরা বিদেশে চলে যাবে, সেহেতু টাকা নিয়ে আবারও চলে যাওয়ার ধান্দা। তাকে আবারও একা করে ফেলে যাওয়ার ইচ্ছা। শুধুমাত্র আতিয়া বেগম কষ্ট পাবেন বলে তিনি চুপ আছেন, নয়তো ছেলের এখানে আসার আসল উদ্দেশ্য জানার পরই বাড়ি থেকে বের করে দিতেন তিনি। ইলিয়াস চৌধুরীকে চুপ থাকতে ঈশান বলে ওঠে, বাবা তোমার সাথে কিছু বলার ছিল। আমার কিছু শোনার ইচ্ছে নেই, আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। কিন্তু বাবা, কোনো কিন্তু না, আমি শুনতে চাচ্ছি না। ইলিয়াস চৌধুরীর কথা শেষ করতে না করতেই ঈশানের পাশে দাঁড়িয়ে থাকা আতিয়া বেগম শান্ত সুরে ইলিয়াস চৌধুরীর উদ্দেশ্যে বলে ওঠে, আহা শুনো না, ছেলেটা কি বলতে চায়। আর আমরা এত জমি জমা রেখে কি করব? ওর ভাগেরটা ওকে দিয়ে দিলেই তাও হয়। আমরা যখন থাকবো না তখন তো এমনিতেই পাবে। তুমি চুপ করো। আমি আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি, এটাই শেষ। ঈশান জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। ফাইজের রাগে শরীর রক্ত টকবক করে ফুটছে। ঈশান বোধহয় লক্ষ্য করলো ফাইজের রাগ। তবে শেষ উপায় এটা। এত কষ্ট করে নাটক করেও খালি হাতে ঝেড়ে ইলিয়াস চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, বাবা আমি জমি জমা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আর ওগুলো বলার জন্য সরি। আমাকে মাফ করে দাও। আর আমি আজ অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি। ইলিয়াস চৌধুরী সন্ধিহান চোখে ঈশানের দিকে তাকালো। ঈশান আগে আতিয়া বেগমকে বলে রাজি করিয়েছে, যেন সফলতার এক ধাপ এগিয়ে গেল তারা। আতিয়া বেগম প্রথমে অবাক হলো, ফাইজের ব্যবহার আচরণে সে মুগ্ধ হয়েছে, আর পিউর সাথে বেশ মানাবে তাকে। ইলিয়াস চৌধুরী নিজের গম্ভীরতা বজায় রেখে বলে উঠল, আবার কি বলবা? আসলে বাবা আমি ফাইজ আর পিহুর বিয়ের সম্বন্ধ করতে চাচ্ছি, দুজনকে বেশ মানাবে। ঈশানের কথায় যেন আকাশ ভেঙে পড়ল ইলিয়াস চৌধুরীর। চোখ বড় বড় হয়ে অবাক হয়ে বলে উঠল, কি? হ্যাঁ বাবা, আসলে ফাইজ পিহুকে পছন্দ করেছে। আর ফাইজ খুব ভালো ছেলে, তুমি জানোই। আমরা বিদেশে চলে যাব, আর আমি চাচ্ছি পিহুকে ফাইজের সাথে বিয়ে দিয়ে বিদেশে নিয়ে যেতে। পরে আবার বাংলাদেশে আসবো কিছু বছর পর। প্রথমে মন একটু ঘুরল বিদেশের কথা শুনে। ইলিয়াস চৌধুরী আর ভাবেন না, মোটে পিউকে গোলছাড়া করবেন না, আশেপাশে বিয়ে দিবেন। নয়তো নিজের ছোট ভাইয়ের সম্বল তার কাছে সারা জীবন পড়ে থাকবে। এটাই তো ইন্ডিয়ার বুকে আছে। বছর সালে যোগাযোগ খুব একটা হয় না বললেই চলে। আবার পিউকে দেশের বাইরে কোনো দিনও না। এদিকে ইলিয়াস চৌধুরীর ভাবনা দেখে ঈশান আর ফাইজ মনে মনে হাসে। ঈশান জানে ফাইজের কোনো খারাপ রেকর্ড নেই, সব কিছু করে খুব নিখুঁতভাবে। আর এ কদিনে তো পুরো মাটির পুতুল হয়ে আছে ফাইজ, যেন ভাজা মাছ উল্টে যেতে পারে না। ইলিয়াস চৌধুরীও রাজি হবেন এতে। ইলিয়াস চৌধুরী আগের মতো গম্ভীর কণ্ঠে বলে ওঠো, আমি পিহুকে দেশের বাইরে বিয়ে দিব না, সাথে ওকে এখন বিয়ে দিব না কোনোভাবেই। কিন্তু বাবা, ঈশান আর কিছু বলতে যাবে তার আগেই কথার মাঝে আতিয়া বেগম এগিয়ে আসে ইলিয়াস চৌধুরীর পাশে। নমনীয় কণ্ঠে বলে, মেয়ে তো একদিন না একদিন পরে ঘরে যেতেই হবে, রাজি হয়ে যাও। ভাই ছেলেটা বেশ ভালো। আর বিদেশ তো কী হয়েছে, প্রতিদিনই কথা হবে আমাদের। আমি একবার বলছি, আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। আমি বিয়ে দিব না তো দিব না, শেষ। আর একটা কথাও হবে না এই বিষয়ে।
কথাগুলো বেশ জোরেই বলে ইলিয়াস চৌধুরী। আতিয়া বেগম কেঁপে ওঠে। স্বামীর এমন জোরে কথা বলা অনেক দিন শুনিনি তিনি। ঈশান রেগে উঠে দাঁড়ায়, সাথে ফাইজও। কিছু না বলে সোজা হাঁটা লাগায় ঘরের দিকে। কত আশা ছিল তাদের পিহুকে ফাইজের বউ বানাবে। এদিকে জমি জমা না পেলেও দুবাই গিয়ে পিহুকে চড়া দামে বিক্রি করে ফাইজকে নির্ধারিত মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। সমস্ত ইচ্ছায় পানি ঢেলে দিল ইলিয়াস চৌধুরী। ঈশান ঘরে যাওয়ার পর ফাইজও ঘরে ঢুকে যায়। তবে ঢোকার আগে ঘরের প্রবেশ দরজার একটা লাথি মেরে বিড়বিড় করে বলে ওঠে, মিস্টার ইলিয়াস চৌধুরী, পিহুকে আমি নিব, সাথে আপনার বউয়ের কথা অনুযায়ী সকল সম্পত্তিও নিব। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকাতে আমি জানি, বলে হেসে ওঠে ফাইজ। সময় ঘড়ি কাঁটার সাথে পাল্লা দিয়ে চলে যাচ্ছে। আজ ঈশান না চলে যাবে। ফাইজের রাগ প্রচুর ঈশানের উপর, যেহেতু কোনোভাবে ঈশান পিহুকে তার কাছে এনে দিতে পারেনি। যদিও বলেছিল যাওয়ার আগে দিন দিয়ে যাবে, তবুও দেয়নি। ঈশানও ভেতরে ভেতরে রাগে পুড়ছে, তবে প্রকাশ করতে পারছে না। একমাত্র ফাইজু যে কিনা হেসে হেসে বেড়াচ্ছে। আতিয়া বেগমকে এই 7 দিনে আপন করে নিয়েছে বেশ, তাই তো সকাল সকাল একঝুল কেঁদেছে দুজনে। পিহুর চোখেও পানি ফাইজুর জন্য। ঈশানের উপর রাগ থাকলেও ফারজুর মুগ্ধ আচরণের কারণে পিহুর মনে জায়গা করে নিতে পেরেছে সে। বাইরে গাড়ি এসে দাঁড়িয়েছে বেশ কিছুক্ষণ আগেই। যেহেতু সাদির এসবে ইন্টারেস্ট নেই, তাই সে আজ বিছানা ছেড়ে উঠে নাই। ভেবেছিল ঈশানরা চলে যাওয়ার পরই বিছানা ছাড়বে, সকাল সকাল ওদের মুখ দেখবে না। সাদি এখনো জাগে না। ঈশান ও এখানে আসার আসল রহস্য কী? তবে এটা সে বুঝেছে, কোনো কারণ ছাড়া ঈশান চৌধুরী কিছু করে না। ফাইজ একে একে গাড়িতে সব লাগেজ তুলে শুরু করে। সব শেষে করে গাড়িতে উঠে বসে তারা। ঈশানও বিদায় নেয় সবার থেকে। শেষ মুহূর্তে পিহু আর সামনে আসে না। ঈশান ভেতরে এসে ইলিয়াস চৌধুরীকে জড়িয়ে ধরে। ইলিয়াস চৌধুরী ছেলেকে আবেগে বুকে টেনে নেয়। তখনই সে কান্নার মাঝে শয়তানি হাসি দিয়ে ফিসফিস করে কিছু একটা বলে ইলিয়াস চৌধুরীর কানের কাছে। কথাটি বলে ঈশান পা বাড়ায় বাইরের গাড়ি দিকে। এদিকে ইলিয়াস চৌধুরী যেন নিশ্চুপ হয়ে গেছে ঈশানের কথা শুনে। কি বলে গেল ছেলেটা? মাথার উপর দিয়ে গেল যেন। হঠাৎ দরজার কলিং বেলের আওয়াজে পিহুর ধ্যান ফিরে আসে। কল্পনার জগৎ থেকে বাস্তবে চলে আসে। পিহুর চোখের কোণে নোনা জল চিকচিক করছে। হয়তো কোনো বাধার কারণে গড়িয়ে পড়েনি। পরপর কয়েকবার কলিং বেল বেজে চলছে। পিহু বিরক্ত হলো বেশ। বিছানা থেকে নেমে মাথায় ওড়না উঠিয়ে দিল। বারান্দার দিকে এক পলক তাকিয়ে দেখল শহরে আধার নেমেছে। ব্যস্তময় শহর আরও ব্যস্ত হয়ে গেছে এই রাতে। পিহু ধীরে ধীরে হেঁটে চলো সদর দরজার দিকে। পিহু দরজা খুলতে চোখে পড়ে নীরস মুখে দাঁড়িয়ে থাকা ছাদের দিকে। চোখের নিচে কালো হয়ে গেছে, ফর্সা মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে হয়েছে। দাড়িগুলো বড় হয়েছে, চুলগুলো এলোমেলো, কেমন জানি পাগল পাগল লাগে পিহুর কাছে এই ছাদিকে। দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে মানুষটা। সব সময় টাইম মেনটেন করা মানুষটা আজ কেমন অগোছালো হয়ে গেছে। ঠিক মতো খায় না, হয়তো ঘুমায়ও না। কোনো দিন নেশা আসক্ত হয়ে যায়। যদিও পিহুকে বুঝতে দেরি না, তবুও পিহুর অষ্টদশী মন সব বুঝে যায়। পিহু দরজা থেকে সরে দাঁড়াতেই ছাদি ঘরের ভিতরে প্রবেশ করে। ছাদির হাতে বেলি ফুলের গাজরা। ছাদির ডাইনিং টেবিলের উপরে গাজরাটা রেখে সোজা নিজের রুমে চলে গেল। মুখ দিয়ে কোনো কিছু না বলো না, চোখ তুলেও তাকালো না পিহুর দিকে। পিহু দরজা বন্ধ করে এগিয়ে আসে টেবিলে দিকে। সেখান থেকে ফুলের গাজরাটা নিয়ে খুব সুনিপুণভাবে আটকায় নিজের খোঁপায়। এটা তার নিত্যদিনের কাজ। যদিও প্রথম প্রথম ইচ্ছে হতো না, শুকিয়ে যেত। তবে পছন্দের ফুল চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখতে কি আদৌ কোনো মেয়ের ভালো লাগতো? আর সে জানে, সে পড়ুক আর না পড়ুক, যেদিন থেকে ছাদি শুনেছে বেলি ফুলের গাজরা তাই পড়তে ভালো লাগে, সেদিন থেকেই আনে। তবে এখন কার ছাদির পিহুর একটু পছন্দ না। আগের ছাদিরটাই তার কাছে ভালো ছিল। অত্যন্ত রোজ ঝগড়া হতো। ছাদি নিজের রুমে গিয়ে বিছানায় ঠাস করে বসে পড়ে। চোখগুলো লাল তার। আজও ড্রিঙ্ক করেছে সে। বুকের ভিতরটা জলে পুড়ে যাচ্ছে তার। এ ব্যথা কাউকে বলে বোঝাতে পারবে না সে। সেই সুন্দর জীবনটাকে ছাদির আজ খুব মনে পড়েছে। তবে আজ খালি হা হা কর ফিরে আসছে। ছাদি আর বসে না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এই এলকোহলও তাকে সাময়িক শান্তি দিতে পারে না। ছাদির টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে হলো। রুমে আসে। পুরো হল রুমে এক পলক তাকিয়ে দেখলো।
রান্নাঘরে আলো জ্বলছে, তাহলে সেখানেই পিহু। ছাদে গিয়ে ডাইনিং টেবিলে বসে। সে জানে সে না খেলে এই মেয়েটাও আজ আর খাবে না। হুট করে মেয়েটা চেঞ্জ হতে শুরু করেছে। আসলে কি চেঞ্জ হচ্ছে, নাকি এটা তার মতিভ্রম? পিহু রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে ছাদির সামনে রাখে। তার নিজেরও খেতে বসে, কোনো কথা না বলে। ইচ্ছেও হয় না মাঝে মাঝে। সব ঠিক থাকলে হয়তো এই জীবন থেকে কবে মুক্তি পেত সে। পিহু সারাদিনই মন খারাপ থাকার কারণে এখন খাবার ইচ্ছে নেই, তবুও খাচ্ছে, কারণ জানে সে না খেলে ছাদি খাবে না। পিহুরও ছাদির উপর রাগ থাকলেও কেন জানি তো সব সময় আসে না। সে জানে ছাদি না খেয়ে তেমন থাকতে পারে না, তাই তো খায়। খাবার টেবিলে কেউ কোনো কথা বলে না। মনে হচ্ছে দুটো কাঠের পুতুল, যে যার মতো খাওয়া শেষ করে। ছাদি প্লেটে হাত ধুতে ধুতে পিহুর উদ্দেশ্যে বলে ওঠে, পিহু। পিহু একটু চমকায়। পুরো 20 ঘন্টারও বেশি সময় পর তার নামটা পরিচিত একটা কণ্ঠ শুনল সে। সাথে সাথে পিহু বলে ওঠে, জি জি। কাল কলেজে অ্যাডমিট দিবে, জেরিন আসবে, সকালে ওর সাথে চলে যাস। কিন্তু টাকা আমার মানিব্যাগে আছে, কত লাগবে জানি না, নিয়ে যাস। বেড সাইড টেবিলের উপরে থাকবে। আপনি কোথায় যাবেন? পিহুর কথা ছাদে একটু থামে। মাথার উত্তাল রক্তের শিরাগুলো দপদপ করছে। সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, কাল শনিবার, আমার হসপিটালের কাল ডিউটি নেই, একটু ঘুমাবো। ডাকার প্রয়োজন নেই, বাইরে থেকে লক করে যাস। পিহু আর কিছু বলতে না দিয়ে সাদি উঠে নিজের রুমের দিকে পা বাড়ায়। সাদি জানে না তার এই সম্পর্কের নাম কি। নামে মাত্র স্বামী স্ত্রী। কবে স্বাভাবিক হবে তাদের এই সম্পর্ক? আদৌ কি ঠিক হবে? সাদি আর কিছু ভাবে না। তবে পিহুর উপরেই যে কোনো জোর খাটাবে না। যাক না, বৈঠাবিহীন নৌকা পূর্বত স্রোতে ভেসে কত দূরই বা যাবে। সাদি না হয় নদীর পার হয়ে আটকে নেবে কোনো এক কালে। ছাদি চলে যেতেই পিহু সব গুছিয়ে লাইট নিভিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। যদিও জানতো কাল তার কলেজে যেতে হবে, তবে ছাদি জানে এটা ভালোই হয়েছে। পিহু নিজের রুমের লাইট নিভিয়ে তলিয়ে যায় ঘুমের রতলে। নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে। আজ বেশ চকচকা সূর্য উঠেছে, রোদটা বেশ কড়া। কলেজ মাঠে সেই চেনা পরিচিত জলপাই গাছের নিচে দাঁড়িয়ে আছে পিহু আর জেরিন, হাতে একটা এডমিট কার্ড। সামনের মাসে 12 তারিখে পরীক্ষা শুরু, হাতে মাত্র কয়েকদিন। পিহুদের থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে নাবিল। ছেলেটার চুলগুলো কেমন উস্কো খুস্কো, কেমন জানি দেখা যায়। সেদিন থেকে শুনেছি পিহু ছাদির বউ, সেদিন থেকে কেমন জানি হয়ে গেছে। নাবিল ঘাড় কাত করে পিহুর দিকে তাকিয়ে ছোট্ট করে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? মনকে মৃত্যুদণ্ড দিয়ে দেহের খোঁজ নিচ্ছেন যে কেমন আছে। নাবিল কথাটা যেন পিহুর বুকে গিয়ে লাগলো। সে তো নাবিলকে চেয়েছিল, তবে এই বিবাহর বন্ধন থেকে বের হতেও পারবে না। পুরো 20টা বছরের চুক্তি করা কাবিননামায় কোনোভাবে বের হওয়ার উপায় নেই। আর বের হওয়ার শেষ উপায় হলো ছাদিকে আবার বিয়ে করা, মানে আবার একই বন্ধনে জড়িয়ে পড়া। পিহুকে বোকা বানিয়ে ছাদির এই বিয়ের মতো কাজের জন্য ছাদির উপর পিহুর খুব রাগ হয়। যদিও সাদি তার কথা রেখেছে, সেদিনের পর আর তাকে মারেনি। তবে পিহু যেদিন জেনেছে সাদির সাথে তার বিয়ে হয়েছে, সেদিন থেকে কেমন জানি সাদিকে বেশ ঘৃণা করতে শুরু করেছে ভিতরে ভিতরে। মনটাও কেমন জানি বিবেকে বলে এক, মন বলে আরেক। পিহুকে চুপ থাকতে দেখে জেরিন বলে, তাহলে পিহু চল, এবার আমরা এগোই। নাবিল ভাইয়া, আপনিও বাসায় যায়েন। নাবিল পিহুর দিকে এক পলক তাকিয়ে বলে, পিহু একটা কথা জিজ্ঞাসা করি? পিহু জিজ্ঞাসাসূচক মুখ নিয়ে পিহুর দিকে তাকাতেই নাবিল বলে ওঠে, তুমি কি সত্যি সাদি ভাইয়ের সাথে সুখে আছো? আমার কেন জানি বিশ্বাস হয় না। দেখো না, আমি সুখে নাই তোমাকে ছাড়া। তুমি কিভাবে সুখে আছো আমাকে ছাড়া? বলো পিহু, বলো। পিহু কিছু বলে না, জেরিনের হাত ধরে হাঁটা শুরু করে, মাথা নিচু করে। সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। সে কিছুতেই বর্তমানকে মেনে নিতে, ভবিষ্যতে এগিয়ে যেতে পারছে না। বুক ফেটে কান্না আসছে তার। পিহুকে চলে যেতে দেখে সাদিক কষ্টের একদলায় দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের উপরই হাসি আসছে তার। সব কেমন এলোমেলো হয়ে গেল। নাবিল ফিসলি হেসে বিড়বিড় করে বলে উঠল, তুমি ছিলে সেই ফুটন্ত গোলাপ, যাকে আমি আমার বুক পকেটে রাখার আগেই অন্য কারো বুক পকেটে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিয়েছ।